হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বেসিক্যালি আমার গলাটা একটু ভেঙে গেছে। হ্যাঁ, ওই যে আর্জেন্টিনার ম্যাচ দেখতে গেছিলাম, তোমাদের জুনায়েদ ভাই সাথে ছিল তো, তার জন্য বেশি চিল্লাচিল্লি করছি ওর কানের কাছে। গলাটা হচ্ছে যে গলাটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে। হ্যাঁ, তো একটু কষ্ট হইতে পারে তোমাদের শুনতে। তো জানাই দিও আমাকে যদি বুঝতে না পারো, কোনো কিছু কমেন্ট করলে আমি বুঝাই দেবো। ওকে, তো আজকে দেখো তোমরা এখানে দেখতে পারতেছো যে টিস্যু এবং টিস্যু তন্ত্র যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমরা আজকে শিখবো এবং মোটামুটি একটা সিকিউ আজকে আমরা কভার করার চেষ্টা করব। বুঝতে পারছো? তো আজাইরা আলাপ বাদ, কাজের কথায় চলে আসি। হ্যাঁ, চলো। বেসিক্যালি অধ্যায় কি ছিল ভাইয়া? টিস্যু ও টিস্যু তন্ত্র, তাই না? তো এই বয়সে এসে আর এইটা বলা লাগবে না ভাইয়া টিস্যু কাকে বলে আর টিস্যু তন্ত্র কাকে বলে। তো এতদূর তো তোমরা জানো, তারপরে যদি তারা জানো না, তোমরা মনে করবা যে তোমাদের অবস্থা ভীষণ খারাপ। কি বলো? ভীষণ খারাপ, তাই না? টিস্যু জিনিসটা কি দেখো। ওকে, টিস্যু জিনিসটা হচ্ছে যে, যদি আমরা কি জানি একটা জিনিস, একটু একটু এখানে দেখো, জীবদেহের ক্ষুদ্র ও গাঠনিক একক যেটা আছে, কার্যিক একক যেটা আছে, সেটাকে আমরা কোষ বলি, তাই না? অনেকগুলো কোষ যখন একই কাজ করবে তখন তাকে আমরা বলি টিস্যু। অনেকগুলো কোষ যখন একই কাজ করবে তখন তাকে আমরা বলি টিস্যু। এবং এই টিস্যুগুলো একত্রিত হয়ে হয় কি বলো? অঙ্গ। কি হয় ভাইয়া? অঙ্গ। এবং এই অঙ্গ যেটা আছে, কিছু অঙ্গ একসাথে হয়ে সেটাকে আমরা বলি তখন তন্ত্র। কি বলি ভাইয়া? তন্ত্র। এবং অনেকগুলো তন্ত্র একসাথে হয়ে হয় দেহ। এটা হচ্ছে জীববিজ্ঞান শেখার প্রথম বেসিক। ক্লিয়ার? এই জিনিস যদি তোমরা না জানো তাহলে কিন্তু মনে করো যে ভীষণ বিপদ। বুঝছো? তো এই জিনিসটা অন্তত জানতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, দেখো, প্রথমে যদি বলি, কোষ হচ্ছে কি জীবদেহের গঠন এবং জীবদেহের ক্ষুদ্রতম গঠন ও কার্যিক এককে আমরা কোষ বলতেছি। যদি অনেকগুলো কোষ একই জায়গা থেকে তৈরি হয় এবং একই ধরনের কাজ সম্পাদন করে তখন তাকে আমরা বলবো টিস্যু। এবং ওই টিস্যু যেটা আছে, টিস্যুকে আমরা বলবো অঙ্গ। তার পরবর্তীতে অঙ্গ অনেকগুলো হইলে হবে তন্ত্র, এবং তন্ত্র অনেকগুলো হইলে হবে দেহ। যদি একটু ছোট্ট করে উদাহরণ দিই, ধরো তোমার এখন যদি তুমি চিন্তা করো, নাকের কথাই চিন্তা করো, নাকের পিচ্ছি একটা যদি তুমি কোষ বের করো তাহলে সেটা কোষ। অনেকগুলো কোষ যখন একসাথে হয়েছে তাহলে নাকের এখানে আমাদের কি হয়েছে বলো? সেটাকে আমরা বলতেছি টিস্যু। এবং অনেকগুলো টিস্যু যখন হয়েছে তখন তোমাদের নাক পুরাটা, সেটাকে তোমরা কিন্তু একটা অঙ্গ বলো, নাককে একটা অঙ্গ বলো। এবং এই যে অঙ্গ, দেখো এই যে অঙ্গ আছে, এখন অঙ্গর পর একটা তন্ত্র। তন্ত্র কি জিনিস? দেখো এই যে অঙ্গর পর তোমরা জানো সামনে আমাদের কি থাকে? অ্যান্টেরিয়র নোস্ট্রিলস, যেটা মানে সম্মুখ নাসারন্ধ্র, যেটা সম্মুখ নাসারন্ধ্র থেকে শুরু করে একদম তোমরা আগাও শ্বাসনালী, শ্বাসনালীর পর তোমাদের ফুসফুস, পুরা জিনিসটাকে তোমরা বলতেছো কিন্তু তন্ত্র। তাইলে তোমরা ওইটাকে কি বলো? শ্বসন তন্ত্র, তাই তো? এবং এই শ্বসন তন্ত্র, আমাদের মানবদেহে কয় ধরনের তন্ত্র আছে তোমরা বলো? শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, প্রজনন তন্ত্র। এই যে এতগুলো তন্ত্র, সবগুলা মিলে কিন্তু তুমি, এই জন্য এটাকে বলা হচ্ছে দেহ। ক্লিয়ার? তাহলে আমাদের বেসিক হচ্ছে ভাইয়া যে অনেকগুলো কোষ যখন একই জায়গা থেকে তৈরি হবে এবং একই ধরনের কাজ করবে তখন তাকে আমরা বলবো টিস্যু। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে টিস্যু। ওকে, টিস্যু। তাহলে টিস্যু তন্ত্র কোনটা? এই যেটা তন্ত্র করবে এই টিস্যুগুলা, টিস্যুগুলো যেটা তন্ত্র গঠন করবে সেটাই হচ্ছে টিস্যু তন্ত্র। তো এই বেসিক গুলো নাই হোক তোমরা সবাই জানো। ওকে, তাহলে এখানে আর বেশি গেজাই না, আমরা কাজের কথায় চলে আসি। হ্যাঁ, ওকে, তাহলে আসলে টিস্যু যদি তোমরা প্রথমেই দেখতে যাও, যে প্রথমেই দেখবা যে এই টিস্যুকে যদি তুমি একটু দেখো, প্রথমে দেখবে যে টিস্যু হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাইয়া? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। কি বললাম? একটা হচ্ছে ভাজক আর একটা হচ্ছে কি বলো? স্থায়ী। একটা হচ্ছে ভাজক আর একটা হচ্ছে স্থায়ী। এখন কথা হচ্ছে ভাইয়া, ভাজক কি আর স্থায়ী কি বলো? ভাজক হচ্ছে কি জিনিস? ভাজক হচ্ছে, মনে রাখতে হবে, ভাজক। ভাজক মানে কি ভাইয়া? ভাগ কর। ভাগ কর, তার মানে একটা থেকে যদি তুমি নতুন কিছু পাও, বলতে একটা থেকে দুইটা জিনিস পাও, মানে যেটা বিভাজন করতে পারবে, মানে যার বাচ্চা কাচ্চা সৃষ্টি হবে, সেটাই হচ্ছে ভাজক। স্থায়ী কি? স্থায়ী মানে ওর কোনো বাচ্চা কাচ্চা সৃষ্টি হবে না, ও বুড়া হয়ে গেছে। বুঝতে পারছো? ওইটাই হচ্ছে স্থায়ী। তাহলে ভাজক টিস্যুর অন্যতম বৈশিষ্ট্য যেটা, ভাজক টিস্যুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এ ভাইয়া বিভাজন হয়। বিভাজন হয়। কি হয়? বিভাজন হয়। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে ও বিভাজন হতে পারবে। এখন বলো তাহলে স্থায়ী টিস্যু কি হবে? স্থায়ী টিস্যু হচ্ছে ভাইয়া বিভাজিত হতে পারবে না। স্থায়ী টিস্যু বিভাজিত হতে পারবে না। একটু পার্থক্য আছে বা একটু ব্যতিক্রম আছে, সেটা আমরা দেখবো, কাজের সময় আসলে দেখবো। এখন দেখো এই যে বিভাজন হইতে পারলো, এখন আমাকে একটা বেসিক বলো তো, যেটাই বিভাজন হইতে পারবে, একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি একটা বিয়া করছো, বিয়া করার পর তুমি মরে গেছো, তোমার কি বাচ্চা কাচ্চা হবে? ইম্পসিবল। তার মানে তোমাকে বাচ্চা কাচ্চা তৈরি করতে গেলে তোমাকে কি করতে হবে বলো? তোমাকে করতে হবে যে তোমাকে জীবিত থাকতে হবে। তার মানে এই যে বিভাজন করতে গেল, সেম বেসিক ভাইয়া, এই টিস্যু গুলান, এই কোষ গুলান জীবিত থাকতে হবে। জীবিত থাকতে হবে। তার মানে
আমরা বলতে পারি ভাজক টিস্যুর যে কোষগুলো আছে এই কোষগুলো অলওয়েজ জীবিত থাকবে। কি বললাম? অলওয়েজ জীবিত থাকবে। এখানে এত কিছু বলার নাই, তারপর অনেক কিছু বললাম যে ভাজক এবং স্থায়ী টিস্যু। আমরা আজকে দেখবো যে খুব শর্ট সময়ে এই অধ্যায় কি বললে ভাইয়া আমরা পরীক্ষা মোটামুটি কভার করে আসতে পারবো। বুঝতে পারছো? তাহলে চলো আমরা এখন একটু সেগমেন্ট করে আগাই। তাহলে দেখো এখন এখন যেটা হচ্ছে যে আমরা একটু ভাজক টিস্যুতে ঢুকে যাই। ওকে, ভাজক টিস্যু এমন একটা টিস্যু, দেখো একটু যদি বলি, মনে রাখবা ভাজক টিস্যু যদি চিত্রটা তোমার মনে থাকে, কি বললাম, যদি তোমার চিত্রটা মনে থাকে তাহলেই কিন্তু তুমি সবগুলো বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। চলো শিখি সেটা কিভাবে মনে রাখা যায়। দেখো ভাজক টিস্যু চিত্রটা কিরকম ভাইয়া বলো দেখি। এই যে ভাজক টিস্যু চিত্রটা হচ্ছে এরকম। ওকে, একটু একটু লেখাটার সাইজটাকে বড় করে নেই, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, তারপরেও তো ওই একই অবস্থা। ওকে, দেখো চিত্রটা একটু দেখো তাহলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, এখান থেকে এখানে। ওকে, তাহলে বলো এটা হচ্ছে একটা ভাজক টিস্যু। কি বললাম ভাইয়া? ভাজক টিস্যু। অনেকগুলো একই ধরনের টিস্যু কি করছে? একসাথে হয়েছে। অনেকগুলো টিস্যু একসাথে হয়েছে, ভাজক টিস্যু একসাথে হয়েছে। এখানে অনেকগুলো কোষ একসাথে হয়েছে। অনেকগুলো কোষ একসাথে হইলে আমরা জানি সেখানে টিস্যু গঠন হবে। বলো এই যে এখানের মধ্যে আছে আমাদের নিউক্লিয়াস। কি আছে ভাইয়া? এই কোষগুলোর ভিতরে একটা করে নিউক্লিয়াস আছে। এবং আমরা কি জানি, যেটা দেখাচ্ছি না সেটা হচ্ছে ভাইয়া এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এগুলো হচ্ছে প্রত্যেকটা টিস্যুতে এরকম সাইটোপ্লাজম থাকবে। এখন আসো যে এর বৈশিষ্ট্যগুলো কেমনে মনে রাখবা। এর বৈশিষ্ট্যগুলো কেমনে মনে রাখবা দেখো দেখি তোমরা বুঝতে পারো কিনা। প্রথমে আসো যে বৈশিষ্ট্য যদি মনে রাখতে চাই তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি মনে রাখবো। দেখো প্রথম বৈশিষ্ট্য যেটা আছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এই কোষগুলোকে একটু আগে আমি বলে আসলাম যে এই কোষগুলো অলওয়েজ কি করতে পারবে ভাইয়া? বিভাজন করতে পারবে। এখন বলো তো, যদি বিভাজন করতে চায় তাহলে তাকে জীবিত থাকতে হবে। তাকে জীবিত থাকতে হবে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য বলতে পারি যে ভাজক টিস্যুর কোষগুলো কি ভাইয়া? জীবিত। ভাজক টিস্যুর কোষগুলো জীবিত। ক্লিয়ার? এখন আসো দুই, আরেকটা কি মনে রাখবো। দেখো ভাজক টিস্যুর কোষ যদি জীবিত হয়, আরেকটা প্রথমেই ওর আমরা সংজ্ঞাতেই পাই যে এ কি করবে ভাইয়া? বিভাজন করতে সক্ষম। বিভাজন করতে সক্ষম। বিভাজন করতে সক্ষম। ক্লিয়ার? বিভাজন করতে সক্ষম। ক্লিয়ার? তাহলে এখন আসো তার পরবর্তীতে দেখো বিভাজন করতে সক্ষম। এখন 3 নম্বরে আসো। 3 নম্বর কি আর কি মনে রাখবে এখান থেকে? তারপরে দেখো এই টিস্যুর কোষগুলো দেখো তো মোটামুটি সবগুলো একই রকম না ভাইয়া? তাহলে আমরা বলতে পারি এই টিস্যুর কোষগুলো সমবেশীয়। কি বলতে পারি ভাইয়া? সমবেশীয়। তাহলে এই টিস্যুর কোষগুলো আমরা বলতে পারি সম সমবেশীয়। বেশিও। অথবা তোমরা এর যদি আকার একটু দেখো, আকার গুলান কেমন, আমি এখানে আঁকাইছি ষড়ভুজাকৃতির। এছাড়াও পঞ্চভুজাকৃতির, গোলাকার, ষড়ভুজাকৃতির, ডিম্বাকার, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই আকারগুলো আমি এখানে লিখলাম না, যেটা বলতেছি দেখো ষড়ভুজাকৃতির, পঞ্চভুজাকৃতির, ডিম্বাকার, গোলাকার, যে কোনো কিছু হইতে পারে। ওকে, তাহলে আমাদের এইখানে এটা গেল। এখন আসো আর একটা বৈশিষ্ট্য কি মনে রাখবা। দেখো এই যে কোষ টিস্যুটা আমি আঁকাইছি এখানে, দেখো তো এই নিউক্লিয়াস গুলো মোটামুটি আমি বড় করে আঁকাইছি না? বলো বড় করে আঁকাইছি কিনা? তার মানে এই যে কোষগুলান আছে, এই যে কোষ, এই যে টিস্যু, ভাজক টিস্যু গঠনকারী কোষগুলান আছে, এদের কি হবে ভাইয়া? নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াস কি হবে ভাইয়া? বড় হবে। নিউক্লিয়াস বড় হবে। কেমনে মনে রাখবা? দেখো কেমনে মনে রাখবা, একটা জিনিস বুঝো, যদি এ বিভাজন করে, নিউক্লিয়াস যদি পিচ্ছি একটু থাকে, তাহলে নতুন বাচ্চা কাচ্চা হলে সেখানে আবার কি যাবে? আমরা এটা এমনি মনে রাখতে পারি, নতুন বাচ্চা কাচ্চা হলে সেখানে আবার কি যাবে? যদি একটু বড় হয় তাহলে একটু ভাগ করে ওর ওখানে একটু গেল, এর এখানে একটু আসলো। এর জন্য এর নিউক্লিয়াস গুলো একটু বড় থাকতে হবে। ওকে, তাহলে বড় থাকতে হবে এবং এর মাঝখানে এই সাইটোপ্লাজমটা ঘন থাকবে। কি থাকবে ভাইয়া? সাইটোপ্লাজমটা কি থাকবে? ঘন থাকবে। ওকে, তাহলে নিউক্লিয়াস বড় এবং এখানে হচ্ছে কি বলো, সাইটোপ্লাজম যেটা আছে, সাইটোপ্লাজমটা হচ্ছে ঘন। মনে থাকবে সাইটোপ্লাজম এটা কেমন থাকবে ভাইয়া? ঘন। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে এটা একটা পাইলাম। এখন আসো 4 নম্বর বৈশিষ্ট্যতে আমরা আসি। 4 নম্বর বৈশিষ্ট্য, সরি 5 নম্বর বৈশিষ্ট্য আসে। দেখো এখন এখন কি করবো এখান থেকে। দেখো এই যে পাইলাম আমরা, তাহলে একটা জিনিস দেখতেছি। এখন তুমি এই পাশ থেকে আসো, দেখো তো এই টিস্যুর কোষ কোষ যে টিস্যুটা আছে বা যে কোষগুলো দিয়ে টিস্যুটা গঠিত হয়েছে, এর প্রাচীরটা দেখো তো একটু। এর প্রাচীরটা অত্যন্ত পাতলা। মনে রাখবা, এ পর্যন্ত তুমি যত পড়াশোনা করছো এবং যত পড়াশোনা করবা ভবিষ্যতে, যদি পাতলা কথা পাও তাহলে সাথে সাথে সেলুলোজ মাথায় যেন আসে। কি বললাম? যদি পাতলা কথাটা পাও তাহলে সেলুলোজ যেন মাথায় আসে। মনে থাকবে? তাহলে বললাম এর এই কোষগুলোর, এই ভাজক টিস্যুর কোষগুলোর কি হবে ভাইয়া? প্রাচীর। প্রাচীরটা কেমন হবে? প্রাচীরটা হবে পাতলা। প্রাচীরটা হবে পাতলা। ক্লিয়ার? প্রাচীরটা হবে পাতলা। এখন যদি বলছি পাতলা, পাতলা হলে কি হবে ভাইয়া? তার মানে সেলুলোজ নির্মিত। সেলুলোজ নির্মিত। ওকে, মনে থাকবে? তাহলে এটা বলো, পাতলা হলে কি হবে ভাইয়া? পাতলা হলেই হবে আমাদের সেলুলোজ নির্মিত। সেলুলোজ নির্মিত।
এখন কথা হচ্ছে একটু কেন ভাইয়া সেলুলোজ বা পাতলা হইতে হবে? দেখো, যদি সে স্থায়ীর মতো আচরণ করে তাহলে তো সে ভাজক হইলো না। ভাজক মানে কি, এর এর প্রাচীরটা যখন পাতলা থাকবে তাহলেই তো এখান থেকে মনে করো বিভাজন হইতে সক্ষম, মানে তাড়াতাড়ি বিভাজন করতে পারবে। এখন ধরো ওয়াল এরকম দিয়ে রাখছো তুমি, ওটাকে ভাঙতে তো তোমার 3 দিন, ব্যাপারটা তাই নয় কি? তাহলে মনে রাখতে হবে প্রাচীর পাতলা, পাতলা মানেই সেলুলোজ থাকবে সেখানে। ওকে, তাহলে আমাদের এটা গেল। তারপরে আসো 6 নাম্বার। আর কি মনে রাখবো? দেখো, এই যে টিস্যুটা আমি আঁকাইছি, এই টিস্যুর মধ্যে কোথাও কোথাও কিন্তু আন্তঃকোষীয় কোনো ফাঁক নাই। আন্তঃকোষীয় কোনো ফাঁক নেই, তুমি দেখো ভালো করে, এই টিস্যুটার মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। তাহলে আমরা বলতে পারি যে এই ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। আন্তঃকোষীয় ফাঁক নেই। আন্তঃকোষীয় ফাঁক ফাঁক নেই। ক্লিয়ার? তাহলে আন্তঃকোষীয় ফাঁক এখানে কি থাকবে না বলো? থাকবে না, আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। এখন আসো আর 7 নাম্বার বৈশিষ্ট্য আসো, যে আন্তঃকোষীয় ফাঁক নাই, বুঝলাম ভাইয়া, এর মাঝে আর কি নেই? দেখো, এর মধ্যে কোনো কোষ গহ্বর থাকবে না। কি বললাম? ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে কোনো কোষ গহ্বর থাকবে না। এখন আসো বেসিক, বেসিক কি ভাইয়া? কনসেপ্ট বোঝো, যে ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে আমি বললাম যে কোষ গহ্বর থাকবে না। কথা হচ্ছে কেন কোষ গহ্বর থাকবে না? এই কোষ গহ্বর হচ্ছে স্থায়ী টিস্যুর স্থায়ী কোষের বৈশিষ্ট্য। কেন ভাইয়া? কারণ দেখো, যে স্থায়ী যে স্থায়ী, তার মধ্যে বিভিন্ন ধরনের সঞ্চিত এবং বজ্র পদার্থ তৈরি হবে, সেটাকে জমা রাখার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কোষ গহ্বরটার সৃষ্টি। বুঝতে পারছো? এ যেহেতু কিছুদিনের মধ্যে বা অল্প কিছুক্ষণের মধ্যে বিভক্ত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, যার জন্য ওর রেশনের কোনো দরকার নেই বা জমা রাখার কোনো দরকার নেই, যা আছে সেটাই বিভক্ত করে দিবে। বুঝতে পারছো? তাহলে এখানে কি নেই বলো? এখানে কোনো কোষ গহ্বর নেই। এখানে কোনো কোষ গহ্বর গহ্বর নেই। ক্লিয়ার? তাহলে এখানে কোনো কোষ গহ্বর নেই। তারপরে আসো, দেখুন বলতে বলতে কিন্তু আমাদের মোটামুটি 7টা 8টা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে এই যে কোষ গহ্বর নেই, এখন আসো, এর যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা অলওয়েজ মনে রাখবা, এই প্লাস্টিকটা প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। কি থাকে ভাইয়া? প্রোপ্লাস্টিড। প্রোপ্লাস্টিড একটু পরে বোঝাই দিচ্ছি। প্রোপ্লাস্টিড, প্লাস্টিড। ক্লিয়ার? এখন আসো ভাইয়া, প্রোপ্লাস্টিড জিনিসটা কি? প্রোপ্লাস্টিড মনে রাখবা, প্রো শব্দের অর্থ হচ্ছে আদি। আদি, প্রো শব্দের অর্থ হচ্ছে আদি। তাহলে একটা প্লাস্টিড যখন আদি অবস্থায় থাকবে, সেটাই হচ্ছে প্রোপ্লাস্টিড। এই প্লাস্টিকটা পূর্ণাঙ্গ কখন হবে? যখন সে খাদ্য তৈরি করতে পারবে তখন। এখানে কোনো ওয়ে নেই খাদ্য তৈরি করার। বুঝতে পারছো? তাহলে এই প্লাস্টিকটা অলওয়েজ প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, ধরো এইখানে লিখে দেই, 9 নাম্বার বৈশিষ্ট্য যেটা, যে এই কোষগুলো সবসময় কি বিভাজন হয়, তার মানে এদের ভিতরে কার্যাদি বেশি পরিমাণে সম্পন্ন হবে। এই যে কাজ এত সম্পন্ন হচ্ছে, এই কারণে আমরা বলতে পারি যে এর বিপাকীয় হার বেশি। বিপা বিপাকীয় হার বেশি। ক্লিয়ার? বিপাকীয় হার বেশি। ওকে, ফাইন। তাহলে পাইলাম এর বিপাকীয় হার বেশি। ওকে, দেখো, তাহলে আমি মোটামুটি 8 9টার মতো বৈশিষ্ট্য বলছি। আরো খুঁজলে 2 1টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। তুমি যদি পরীক্ষায় এই 9টা বৈশিষ্ট্য লিখে আসো, তাও তুমি 3-3 পাবা। বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম এতক্ষণ ধরে যে ভাজক টিস্যুর কোষগুলো অ্যাকচুয়ালি কিভাবে বৈশিষ্ট্য, মানে ভাজক টিস্যুর কোষগুলোর বৈশিষ্ট্য আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এখন আসো, আমরা তো টিস্যু পড়ছি 2টা, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে এখন আমি স্থায়ী কি পড়াবো বলো তো দেখি ভাইয়া? স্থায়ী ক্ষেত্রে কি পড়াবো জানো? ধরো এইটা হচ্ছে এখন স্থায়ী, স্থায়ী টিস্যু। ক্লিয়ার? স্থায়ী টিস্যুতে কোনো কথাই বলবো না তোমাদের সাথে। কেন বলবো না? ঠিক ভাজক টিস্যু, ভাজক টিস্যু যা পড়ছো, ভাজক টিস্যুর উল্টা, উল্টা ভাজক টিস্যুর বিপরীত, বিপরীত যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। যদি একটু বলি, দেখো, প্রথমত হচ্ছে স্থায়ী ভাজক টিস্যুর কোষগুলো আমাদের ছিল বিভক্ত হতে পারবে, স্থায়ী টিস্যু বিভক্ত হতে পারবে না। তারপরে স্থায়ী টিস্যুতে কি হবে ভাইয়া? ভাজক টিস্যুতে আমি বলছিলাম যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এখানে আন্তঃকোষীয় ফাঁক থাকবে। ভাজক টিস্যুতে বলছিলাম কোষ গহ্বর থাকে না, এখানে কোষ গহ্বর থাকবে। ভাজক টিস্যুতে বলছিলাম প্রোপ্লাস্টিড, এখানে ফুল প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট থাকবে। তারপর আমি বলছিলাম ভাজক টিস্যুর মধ্যে আরেকটা জিনিস বলছিলাম, প্রাচীরটা হচ্ছে পাতলা, আর এখানে হবে প্রাচীরটা পুরু। দেখো, সবগুলো যদি তুমি উল্টায় উল্টায় দাও, তাহলেই কিন্তু তোমার স্থায়ী টিস্যু যেটা আছে এটা ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পারছো? এখন আসলে স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু যে পার্থক্য আছে, খুব ভালো করে বইয়ের মধ্যে দেখবা, খুব ভালো করে সুন্দর করে দেয়া আছে। তাহলে কি পার্থক্য? পার্থক্য ঠিক ভাজক টিস্যু যেখানে শেষ হয়েছে এবং স্থায়ী টিস্যু যেখানে শেষ হয়েছে, এখানের মধ্যে গেলেই তুমি পাবা ভাজক এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্যের একটা বক্স দেয়া আছে, সেখান থেকে সুন্দর করে পড়বা। এবং এটা গ মার্কে আসার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, গতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবার আসছে। ক্লিয়ার? তাহলে আমরা ভাজক এবং স্থায়ী টিস্যু যেটা আছে এটা বুঝে ফেলছি। দেখো, স্থায়ী টিস্যু যেটা আছে, এই স্থায়ী টিস্যু কিন্তু আবার একটু ভাগ করা যায়। তোমাদের এই বইগুলোতে একটু আলোচনা কম দেয়া আছে, তো আমি তারপরে একটু করে দিচ্ছি। দেখো, স্থায়ী টিস্যু যেটা আছে, এই স্থায়ী টিস্যুকে যদি তুমি ভাগ করো তাহলে আবার কি কি পাবা? তোমরা জানো এই স্থায়ী টিস্যুকে যদি ভাগ করো তাহলে তুমি পাবা হচ্ছে সরল, তুমি পাবা হচ্ছে বলো সরল টিস্যু, সরল সরল স্থায়ী টিস্যু। তারপর পাবা হচ্ছে জটিল স্থায়ী টিস্যু, জটিল স্থায়ী টিস্যু। তারপর পাবা হচ্ছে তরুক, তারপর পাবা হচ্ছে তুমি বলো এটাকে আমরা বলতে পারি বলো ক্ষরণকারী,
ক্ষরণকারী বা নিঃস্রাবী, যেটাকে ক্ষরণকারী। এখন আসো, ওর মতো থাক, ওকে নিয়ে আমাদের আলোচনা নাই। আমাদের আলোচনা আছে সরল এবং জটিলকে নিয়ে। দেখো, সরল স্থায়ী টিস্যু যেটা আছে, তোমরা ছোট্টকালে বাচ্চাকালে পড়ে আসছো। কি পড়ে আসছো বলো দেখি, একটু মনে করার চেষ্টা করো। যে সরল স্থায়ী টিস্যুতে তোমরা তিনটা জিনিস পড়ছো। একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। মনে পড়ছে? তাহলে সরল স্থায়ী টিস্যুতে তোমরা তিনটা জিনিস পাবা, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। মনে রাখবা, যত পৃথিবীতে প্যারেনকাইমা কোষ আছে সব জীবিত। যত পৃথিবীতে প্যারেনকাইমা কোষ আছে সব জীবিত, বুঝতে পারছো? এবং মনে রাখবা, স্ক্লেরেনকাইমা যত আছে সব মৃত। ক্লিয়ার? তাহলে ওখানে মধ্যে, এবং স্ক্লেরেনকাইমা কি হবে, অনেক পুরু হয়, আর প্যারেনকাইমা অনেক পাতলা হয়। এ মূলত কি করে, ভাজক টিস্যুর মতো আচরণ করে। ভাজক টিস্যুর মতো আচরণ করে, ঠিক আছে? যদিও সে স্থায়ী টিস্যুর প্রকারভেদ, তবুও সে ভাজক টিস্যুর মতো আচরণ করে, কারণ সে জীবিত। বুঝতে পারছো? কারণ সে জীবিত। ওকে, ফাইন, এটা বুঝলাম। এখন আসলে জটিল টিস্যু। জটিল টিস্যুতে কি মনে রাখবা, জটিল টিস্যু হচ্ছে ভাই দুইটা। জটিল টিস্যু হচ্ছে দুইটা। জটিল টিস্যু হচ্ছে দুইটা, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে জাইলেম, আর একটা হচ্ছে কি বলো, ফ্লোয়েম। একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। কথা হচ্ছে ভাইয়া, জাইলেম কি আর ফ্লোয়েম কি? মনে রাখবা, জাইলেম এবং ফ্লোয়েম এই জটিল টিস্যুর আর একটা কিউট নাম হচ্ছে পরিবহন টিস্যু। কি টিস্যু ভাইয়া? পরিবহন টিস্যু। এবং আরো একটা কিউট নাম আছে এর, যার নাম হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্স ট্রান্সফিউশন। ক্লিয়ার? তাহলে এর নাম হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু, জটিল টিস্যু। আবার বললাম পরিবহন টিস্যু। আরো একটা কিউট নাম বলি, এটাও মনে রাখো। আর একটা কিউট নাম হচ্ছে ভাস্কুলার টিস্যু। কি বললাম ভাইয়া? ভাস্কুলার টিস্যু। ক্লিয়ার? তাহলে আমি দেখো, যে সরল টিস্যুর ক্ষেত্রে বলছি যেটা, জটিল টিস্যুর ক্ষেত্রে আমরা কয়টা নাম মনে রাখবো? যে জটিল টিস্যু যাই, তাই পরিবহন টিস্যু, আবার তাই ট্রান্সফিউশন টিস্যু, আবার তাই ভাস্কুলার টিস্যু। এখন কথা হচ্ছে, এই যে পরিবহন টিস্যু বললাম, অ্যাকচুয়ালি এই পরিবহন করে হচ্ছে জটিল টিস্যুর কাজ। কি পরিবহন করবে? তোমরা কি কি খাও? ভাত খাও আর পানি খাও, তাই তো? বা যে কোনো খাবার খাও আর পানি খাও। উদ্ভিদেরও একই কথা। ওরা হচ্ছে কি করবে বলো? ওরা হচ্ছে যে খাদ্য এবং পানি দুইটাই লাগবে। দেখবা এখানের মধ্যে বর্কিজতে কি হয় বলো? বর্কিজতে জাইলেমে জল আছে, ডিরেক্ট মনে রাখো। বর্কিজতে জল। তাহলে এই জাইলেম কি পরিবহন করবে? জাইলেম পরিবহন করবে জল। কি পরিবহন করবে ভাইয়া? জাইলেম পরিবহন করবে জল। ওকে। এবং আসো, এই যে ফ্লোয়েমে দেখো, ফতে কি ভাইয়া? ফুড। ফুড মানে কি ভাইয়া? খাদ্য। ফুড মানে ভাইয়া খাদ্য। তাহলে দেখো, জাইলেমে জ আছে, যার জন্য জল পরিবহন করে। ফ্লোয়েমে আছে, ফতে ফুড মানে খাদ্য পরিবহন করে। এখান থেকে আমাদের ক্লিয়ার এটা। তাহলে দেখো তো স্থায়ী টিস্যু নিয়ে আর কোনো কথা আছে কিনা। তাহলে আমি খুব সংক্ষেপে ছোট্ট করে বলছি। এখন আসো, এই যে তরুক্ষী, এই যে এখানে আমাদের ক্ষরণকারী টিস্যু পাইছো। তোমরা এই যে রাবার গাছ দেখছো না? রাবার, আটা, রাবার গাছ, তারপরে হচ্ছে গদ, রেজিন, ট্যানিন, যা পাবা সব এখানে ঢুকাই দিবা। বুঝতে পারছো? তাহলে এই হলো আমাদের স্থায়ী টিস্যুর প্রকারভেদ। ওকে, ফাইন, আমরা এটা ক্লিয়ার করছি। এখন আসো, অনেক কথা বলতে একটু গলার সমস্যা, তো যার জন্য খুবই প্রেশার আসছে গলার মধ্যে। তারপরেও না বুঝলে বলবা আমাকে, হ্যাঁ? তারপরে কতটুকু পারি ক্লাস নিতে বলতে পারতেছি না, তারপরে চেষ্টা করবো যতটুকু পারি আর কি, হ্যাঁ? ওকে, ফাইন। চলো, এখন তাহলে আমরা নেক্সট আরেকটা জিনিসে যাই। তাহলে আমাদের ভাজক এবং স্থায়ী টিস্যু সম্পর্কে ঝামেলা শেষ। এখন কোশ্চেন এমসিকিউ আসতে পারে, ভাইয়া ভাজক টিস্যুর প্রকারভেদটা একটু বললেন হয় যদি। তাহলে ভাজক টিস্যুর প্রকারভেদটা একটু শিখে আসি। দেখো, ভাজক টিস্যুর প্রকারভেদ যদি তুমি দেখো, ভাজক টিস্যুর প্রকারভেদ, এখন আমাদের টপিক কি ভাইয়া? ভাজক ভাজক টিস্যুর প্রকারভেদ। ক্লিয়ার? তাহলে দেখো, ভাজক টিস্যুর প্রকারভেদে আমরা কি শিখবো? দেখো, ভাজক টিস্যুর প্রকারভেদ, একটা জিনিস আজকে একদম মাথায় ঢুকায় নাও, এমসিকিউ কি আসে আসুক, শুধু যদি বলে টিস্যু কয় প্রকার, তাহলে বলবা 2 প্রকার। তা বাদ দিয়ে চোখটা বন্ধ করবা, কানটা বন্ধ করবা, টিস্যু যাই বলুক না কেন 3 প্রকার ঢাকায় দিয়ে চলে আসবা। তার মানে কি, টিস্যু মানে হচ্ছে 3-এর খেলা। টিস্যু মানে কয়ের খেলা ভাইয়া? টিস্যু মানে হচ্ছে 3-এর খেলা। যাই বলুক না কেন, টিস্যু মানে 3 প্রকার। যাই বলুক না কেন, টিস্যু মানে 3 প্রকার। শুধু মনে রাখবা, যে শুধু যে টিস্যুটা আছে সেটা হচ্ছে ভাজক এবং স্থায়ী। তার পরবর্তীতে যাই বলবো না কেন, ভাজক টিস্যুর প্রকারভেদ সবই 3 প্রকার। ক্লিয়ার? সবই 3 প্রকার। ওকে, ফাইন। যদি বুঝে থাকো তাহলে এখন আসো কাজের কথায়। দেখো, ভাজক টিস্যুর প্রকারভেদের মধ্যে প্রথমে তোমরা যে জিনিসটা পাবা, সেটা হচ্ছে যে ভাইয়া উৎপত্তি অনুসারে। কি ভাইয়া? উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে। ক্লিয়ার? তাহলে বলো, উৎপত্তি অনুসারে আমরা কি পাবো? ভাজক টিস্যুর প্রকারভেদ। এখন একটু বেসিক কনসেপ্ট নাও। উৎপত্তি অনুসারে কি কি আছে যদি একটু বুঝাই। উৎপত্তি অনুসারে দেখো, প্রথমে এই যে যদি একটু দেখাই, ধরো এই যে ধরো এখানের মধ্যে এটা হচ্ছে একটা শুক্রাণু, এটা হচ্ছে sorry, এটা হচ্ছে ডিম্বাণু, এটা একটা শুক্রাণু। ক্লিয়ার? এই দুজন মিলে কি গঠন করবে বলো তো দেখি ভাইয়া? এই দুজন মিলে একটা কোষ গঠন করবে, যেটাকে তোমরা জাইগোট বলো। এই জাইগোটটা কি হবে বলো দেখি? আস্তে আস্তে আরো কি বিভাজন হবে না? আস্তে আস্তে বিভাজন হবে। এই যে বিভাজন হইলো, এই ভ্রূণ অবস্থায় যে টিস্যুটা পাবা, সেই টিস্যুটাকে বলবো আমরা উৎপত্তির প্রথম। যার নাম মনে রাখো, যার নাম হচ্ছে প্রারম্ভিক।
কি বললাম ভাইয়া? প্রার প্রারম্ভিক প্রারম্ভিক ভাজক টিস্যু। ক্লিয়ার? তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু কোথায় পাইলাম? দেখো, প্রারম্ভিক ভাজক টিস্যু, তুমি তোমার জীবনের শুরু অবস্থায় যে টিস্যুটাকে ছিলা সেটাই হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে আমি একটু ক্লিয়ার করে দেই, এটাই হচ্ছে আমাদের কি বলো, এটাই হচ্ছে আমাদের ভাজক টিস্যু। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলো, এটাই হচ্ছে আমাদের ভাজক টিস্যু। এটা হচ্ছে আমাদের, ওকে সরি, এটা হচ্ছে আমাদের ভাজক টিস্যু। এটা কি? প্রারম্ভিক, প্রারম্ভিক ভাজক টিস্যু। ওকে ফাইন, তাহলে এটা প্রারম্ভিক ভাজক টিস্যু। এখন আসো, এই যে এখান থেকে একটু চিন্তা করো, এখান থেকে মনে করো এই টিস্যুগুলো আরো বিভক্ত হয়েছে, হওয়ার পর কি হবে? ধরো এখানে আরো বিভক্ত হয়েছে, এই যে আরো বিভক্ত হয়েছে, ক্লিয়ার? আরো বিভক্ত হয়েছে প্রারম্ভিকের পর। তাহলে তুমি তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যখন পিচ্ছি একটা মানুষ ছিলা না, তারপরে তুমি ভ্রূণ ছিলে, আস্তে আস্তে বড় হইছো, বড় হওয়ার পর যখন তুমি একটু বড় হইছো, তোমার পিছন সাইডে সুন্দর করে দুটো ব্যাগ চলে আসছে না, একটা ব্যাগ, দুটো ফিতা চলে আসছে না? তারপর তুমি কোন ক্লাসে গেছো? ক্লাস 10-এ না প্রাইমারিতে গেছো? বলো তো দেখি, প্রাইমারিতে গেছো। তাহলে তুমি ভ্রূণ থেকে যখন একটু আগাবা তখনই শুরু হবে তোমার প্রাইমারি স্কুল, তাই না? তাহলে এই টিস্যুটার নামও হচ্ছে ওই রকম। এই টিস্যুটার নামও হচ্ছে কি বলো? এই টিস্যুটার নামও হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক প্রাথমিক ভাজক টিস্যু, অথবা এটারই নাম হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। ক্লিয়ার? এটার নাম হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। বুঝতে পারছো? এখন দেখো, এই যে এই টিস্যু, ধরো এখান থেকে আর একটা টিস্যু পাইছো, যে টিস্যুটা মোটামুটি স্থায়ী টিস্যুর মতো, যে টিস্যুটা মোটামুটি স্থায়ী টিস্যুর মতো, যে টিস্যুটা মোটামুটি কি স্থায়ী টিস্যুর মতো। তাহলে এইটাকে আমরা বলবো যে স্থায়ী টিস্যু। আমরা এখানে স্টপ থাকবো একটু, দেখো স্টপ থাকবো একটু, স্থায়ী টিস্যুর মতো এটা পাইছি আমরা, ঠিক আছে? এটাকে আমরা বলবো সেকেন্ডারি। তো এটা পরবর্তীতে তোমরা বুঝবা। এখন আসো, এই কোনো কারণে ব্যতিক্রম একটু আগে বলছিলাম তোমাদেরকে, কোনো কারণে যদি এই প্রাথমিক বা এই যে স্থায়ী টিস্যুটা আছে, এটাকে প্রাথমিক স্থায়ী টিস্যু বা সেকেন্ডারি স্থায়ী টিস্যু তোমরা যাই বলো, সোজা কথা একটা জিনিস মাথায় ঢুকাও, যেটা স্থায়ী টিস্যু। যদি কোনো কারণে স্থায়ী টিস্যু থেকে আবার নতুন করে ভাজক টিস্যু তৈরি হয়, স্থায়ী টিস্যু থেকে ধরো এরকম করে আরেকটা ভাজক টিস্যু তৈরি হয়েছে, এই যে স্থায়ী টিস্যু থেকে যদি ভাজক টিস্যু তৈরি হয়, তাহলে এর নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক। মনে থাকবে? তাহলে বলো, সেকেন্ডারি ভাজক টিস্যু কই থেকে? স্থায়ী টিস্যু থেকে। স্থায়ী টিস্যু থেকে। তাহলে দেখো তো, এই যে প্রারম্ভিক, প্রাথমিক এবং সেকেন্ডারি, ক্লিয়ার? তাহলে আমি একটু আগে তোমাকে বলছিলাম কি, যে টিস্যু মানে কতর খেলা? 3-এর খেলা। তাহলে দেখো তো, 3টা পাইছো, বুঝায় পাইছো? তাহলে ভাজক টিস্যুর প্রকারভেদের মধ্যে আমরা প্রথম যেটা আছে সেটা শিখলাম উৎপত্তি অনুসারে। ওকে ফাইন, উৎপত্তি অনুসারে শিখছি। এখন আসো, তার পরবর্তীতে আমরা কি শিখবো ভাইয়া? এখন আসো অবস্থান অনুসারে। কি বললাম? অবস্থান অনুসারে। ওকে ফাইন, অবস্থান অনুসারে যদি বোঝো, তাহলে একটু একটু যার সাথে চিন্তা, ধরো এটা একটা হচ্ছে আমাদের উদ্ভিদ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদ, উদ্ভিদ। ওকে ফাইন, একটু আকাশে দাও, তারপরে তোমাদের বোঝাই দিচ্ছি। ওকে, তো ধরো এটা একটা উদ্ভিদ, ক্লিয়ার? এই উদ্ভিদের মধ্যে এখন আসো, উদ্ভিদ যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখো, এই উদ্ভিদটার এই যে শীর্ষ, দেখো তো এইটা হচ্ছে মূল, এই মূলেরও একটা শীর্ষ আছে, এই যে পাতারও একটা শীর্ষ আছে, এই যে কাণ্ডেরও একটা শীর্ষ আছে। উদ্ভিদ হইতে গেলে 3টা জিনিস লাগে, তোমরা সবাই জানো, মূল, কাণ্ড, পাতা। কি লাগে ভাইয়া? মূল, কাণ্ড, পাতা। এই যে 3টা জিনিসেরই একটা করে শীর্ষ আছে। তাহলে এই শীর্ষের মধ্যে যে টিস্যুটা থাকবে তাকেই বলা হচ্ছে শীর্ষক, কি? শীর্ষক টিস্যু। ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস পেলাম ভাইয়া, বলো, এখানে একটা জিনিস পাইছি কি? এটাই হচ্ছে তাহলে ভাইয়া, এটাই হচ্ছে আমাদের শীর্ষক। কি ভাইয়া? শীর্ষক বা শীর্ষক ভাজক টিস্যু। ক্লিয়ার? দেখো, শীর্ষক ভাজক টিস্যু আমরা পাইছি। ওকে ফাইন, শীর্ষক ভাজক টিস্যু। তারপরে আসো, আমাদের আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে কি? দেখো, আরেকটা জিনিস পাবা, ধরো এই যে এইখানে দেখো, এই যে মাঝখানে এই যে গিট গুলান, ধরো এটা যদি একটা ঘাস জাতীয় উদ্ভিদ হয়, ঘাস জাতীয় উদ্ভিদের একটা প্রকৃত উদাহরণ হচ্ছে বাঁশের মধ্যে তোমরা গিরা পাবা, তাই না? গিট পাবা, যেটাকে তোমরা বলো গ্রাম অঞ্চলের ভাষায়। সেই গিট গুলান যদি এটা হয়, এই যে এটা ঘাস জাতীয় উদ্ভিদ, দেখো একটা, এই যে গিট গুলান পাইছো, এই গিট গুলার মধ্যে একটা টিস্যু আছে। দেখো এখন এই টিস্যু যেটা আছে, এই টিস্যুকে কি বলা হচ্ছে ভাইয়া? এই টিস্যুকে বলা হচ্ছে ইন্টার ক্যালারি টিস্যু। কি বলা হচ্ছে ভাইয়া? ইন্টার ক্যালারি, ইন্টার ক্যালারি টিস্যু, অথবা এটাকে তোমরা সুন্দর করে বলতে পারো নিবেশিত নিবেশিত। ক্লিয়ার? ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। ক্লিয়ার? ওকে ফাইন। আসো, তার পরবর্তীতে আমরা আরেকখানে যাব। দেখো, আরেকখানে যদি আসি, দেখো তো এর সাইড দিয়ে একটু ভালো করে লক্ষ্য করো, এই উদ্ভিদটা এখন দেখো, উদ্ভিদটা উপরের দিকেও গেছে,
আবার হচ্ছে যে আমাদের এই মাঝখানে গিরাগুলো তো গেছে, এখন উদ্ভিদ একটু মোটা হবে, ধরো উদ্ভিদ একটু মোটা হবে, মোটা হওয়ার জন্য এইদিকে আসো, মোটা হওয়ার জন্য এইদিকে আসো, এই যে এইটা কি প্রস্থ না, এটা উদ্ভিদের প্রস্থ না, দেখো তো দুই পাশে প্রস্থ দেখাইছি না, এই প্রস্থ বরাবর যে টিস্যুটা বৃদ্ধি প্রাপ্ত হবে, এই প্রস্থ বরাবর যে টিস্যুটা বৃদ্ধি প্রাপ্ত হবে, এই প্রস্থ বরাবর যে টিস্যুটা বৃদ্ধি প্রাপ্ত হবে তাকে কি বলবো জানো? তাকেই বলবো আমরা আর কিছু না, তাকেই বলবো আমরা বলো পার্শ্বীয়। কি বলবো? তাকেই বলবো আমরা পার্শ্বীয়। তাহলে তাকে বলবো আমরা পার্শ্বীয় ভাজক টিস্যু। ক্লিয়ার? তাহলে আমরা কয়েকটা জিনিস পাইছি, বলো কি কি পাইছি ভাইয়া? পাইছি আমরা শীর্ষক, ইন্টারক্যালারি বা নিবেশিত, পাইছি আমরা পার্শ্বীয়। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো এই শীর্ষক যে আছে, এই শীর্ষক যেটা আছে সবসময় দেখো তো, এই শীর্ষক বরাবর যদি বৃদ্ধি হয়, শীর্ষ বরাবর যদি বৃদ্ধি হয় তাহলে কিসে বৃদ্ধি পাচ্ছে? ধরো তুমি এমনি পিচ্ছি একটা ছিল, তারপরে এমনি এমনি বড় হচ্ছে, এটা কি হচ্ছে? তার মানে তোমার দৈর্ঘ্যে বৃদ্ধি হচ্ছে। তাহলে শীর্ষক ভাজক টিস্যু সবসময় কি করে ভাইয়া? দৈর্ঘ্য বৃদ্ধি করে। দৈর্ঘ্য বৃদ্ধি করে। যদি পরীক্ষা কখনো আসে যে শীর্ষক ভাজক টিস্যু কি বৃদ্ধি করে ভাইয়া? দৈর্ঘ্য বৃদ্ধি করে। এখন আসো তারপরে ইন্টার ক্যালারি। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে ভাইয়া ইন্টার ক্যালারি বা নিবেশিত টিস্যুটা কি? দেখো নিবেশিত টিস্যু হচ্ছে এমন একটা টিস্যু, দুই পাশে দুইটা স্থায়ী টিস্যু, মাঝখানে ভাজক টিস্যু। দুই পাশে দুইটা স্থায়ী টিস্যু যদি থাকে এবং মাঝখানে যদি ভাজক টিস্যু থাকে তাহলে তাকেই বলা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। ক্লিয়ার? তাহলে এই নিবেশিত ভাজক টিস্যু যেটা আছে তাহলে মনে রাখতে হবে দুই পাশে দুইটা স্থায়ী টিস্যু। এখন এই নিবেশিত ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু অ্যাকচুয়ালি কি করে? তোমাদের মনে কোশ্চেন আসতে পারে ভাইয়া এটা তাহলে কি প্রস্থ বা কিছু হবে? নো ভাইয়া, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। এখন যদি একটু দেখাই, দেখো তো, ধরো এইটা হচ্ছে একটা গিট, এইটা হচ্ছে একটা গিট, এটা হচ্ছে ধরো একটা প্রথম অবস্থায় একটা যখন বাচ্চা উদ্ভিদ তখন এরকম গিট পাইছো, যখন আস্তে আস্তে উদ্ভিদটা বড় হবে, যখন আস্তে আস্তে উদ্ভিদটা বড় হবে তাহলে গিরার পরিমাণ বা গিটের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে না? তাহলে এই গিটটা ধরো আস্তে আস্তে পরিমাণ বৃদ্ধি পেয়ে এই যে এরকম হয়েছে, মোটা হয়েছে, এরকম একটা মোটা গিট হয়েছে। তাহলে দেখো তো মোটা গিটের যদি বৃদ্ধি হয় তার মানে এটাও কি? এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। তাহলে আমরা বলতে পারি যে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু অ্যাকচুয়ালি কি করে ভাইয়া? অ্যাকচুয়ালি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করে। কি করে ভাইয়া? দৈর্ঘ্য বৃদ্ধি করে। ওকে, তাহলে বুঝছো? এখন আসো এই যে পার্শ্বীয় যে ভাজক টিস্যুটা আসে, পার্শ্বীয় ভাজক টিস্যু অ্যাকচুয়ালি কি করে? দেখো পার্শ্বীয় ভাজক টিস্যু যেটা আছে, এই পার্শ্বীয় ভাজক টিস্যুটা প্রস্থ বরাবর বৃদ্ধি করতেছে। ধরো আমার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এখন যদি আমার প্রস্থ বৃদ্ধি হয় তাহলে আমি কি হবো? মোটা হব। মোটা হব। তাহলে এই পার্শ্বীয় ভাজক টিস্যুটা অ্যাকচুয়ালি করে ভাইয়া আমাদের প্রস্থ বরাবর বৃদ্ধি করে। কি করে ভাইয়া? প্রস্থ বৃদ্ধি করে। প্রস্থ বৃদ্ধি করে। তাহলে এখন আসো, তাহলে এই তিনটা জিনিস আমরা বুঝে গেছি। এই তিনটা জিনিস যদি বুঝে দাও তাহলে এখন আসো যে এখানে একটু বোঝো। আরেকটা জিনিস বোঝার বাকি আছে, দেখো শীর্ষক ভাজক টিস্যু যাই, তাই কিন্তু আমাদের প্রাথমিক ভাজক টিস্যু, তাই কিন্তু আমাদের প্রাথমিক ভাজক টিস্যু, প্রাথমিক ভাজক টিস্যু কিন্তু অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বৃদ্ধি করে। প্রাথমিক ভাজক টিস্যু দৈর্ঘ্য বৃদ্ধি করে। তারপরে দেখো এই যে ইন্টারক্যালারি নিবেশিত, ইন্টারক্যালারি বা নিবেশিত যেটা আছে, এও কিন্তু প্রাথমিক ভাজক টিস্যু। শুধুমাত্র এই পার্শ্বীয় ভাজক টিস্যু যেটা আছে প্রস্থ বৃদ্ধি করলো, এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের সেকেন্ডারি ভাজক টিস্যু। মনে রাখবা, প্রাথমিক ভাজক টিস্যু সব সময় দৈর্ঘ্য বৃদ্ধি করে আর সেকেন্ডারি ভাজক টিস্যু সব সময় প্রস্থ বৃদ্ধি করে। ক্লিয়ার? তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো, তোমরা প্রাইমারিতে মোটা ছিল না, তোমরা প্রাইমারিতে ছোট রোগা পাতলা পিচ্ছি একটা ছিল, যখন আস্তে আস্তে বড় হচ্ছে তুমি সেকেন্ডারি মানে কি এসএসসি তে যখন উঠছো তখন তোমার বন্ধু বান্ধব একটু মোটা হওয়া শুরু করছে। তার মানে মনে রাখতে হবে প্রাইমারিতে মানুষ দৈর্ঘ্যে বৃদ্ধি পায় আর এইচএসসি লেভেল বা সেকেন্ডারিতে মানুষ প্রস্থে বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে এটা মনে রাখতে পারবো। তাহলে দেখো এইভাবে আমরা অবস্থান অনুযায়ী যেটা আছে, অবস্থান অনুযায়ী আমরা শেষ করে ফেললাম। এখন আসো আমাদের আর কি আছে ভাইয়া? আর আছে আমাদের কাজ। কি আছে বলো? আর আছে আমাদের কাজের, ক্লিন দি অল। তাহলে এখন আসো আর একটা জিনিস, সেটা হচ্ছে যে কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে টিস্যু, ভাজক টিস্যু কত ধরনের হইতে পারে। ফাইন। এখন দেখো কাজের উপর ভিত্তি করে প্রথম যেটা বলি, প্রথম হচ্ছে আমাদের রিব। কি বললাম ভাইয়া? রিব। এখন একটু বোঝো, রিব, রিব ভাজক টিস্যু। আসো রিব ভাজক টিস্যুটা দেখতে কেমন? ধরো, ওকে, রিব ভাজক টিস্যু ধরো এই যে, ধরো একটা টিস্যু এই বরাবর শুধু বৃদ্ধি পেয়েছে, এই যে এই বরাবর শুধু বৃদ্ধি পেয়েছে, এই বরাবর শুধু বৃদ্ধি পেয়েছে। এখন দেখো তো এইটা দেখতে একবারে একটা লাইনের মতো লাগতেছে না, স্ট্রেট লাইনের মতো লাগতেছে না? তাহলে তোমরা এখন আসো, তোমাদের যদি আমার আমার তো দেখানো সম্ভব না, তোমরা বুকের বোতাম খুলে দাও, দিয়ে তোমাদের এখানে হাত দাও, হাত দিয়ে দেখো এখানে পরশুকা আছে। পরশুকার ইংরেজি কিন্তু সেটা হচ্ছে রিব। রিব, রিব মানে পরশুকা। দেখো এটা পরশুকার মতো, মানে শুধু এক পাশে বৃদ্ধি হয়েছে, এক পাশে বৃদ্ধি হয়েছে। তাহলে রিব থেকে মনে রাখবা, রিব থেকে মনে রাখবা, এরা হচ্ছে সবসময় কি হবে? একতলে বৃদ্ধি প্রাপ্ত হয়, একতলে বৃদ্ধি প্রাপ্ত হয়। এখন বলো তো, যদি একতলে বৃদ্ধি প্রাপ্ত হয় তার মানে কি এ শুধুমাত্র দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হবে? এ শুধু কি হবে ভাইয়া? দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হবে, দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হবে। বুঝলাম যে একতলে। এটা কি হতে পারে? উদাহরণ একটা দেই, মনে রাখো। কাণ্ডের মজ্জা রশ্মি যে আছে, সেই মজ্জা রশ্মি কিন্তু আমাদের এই রিব ভাজক টিস্যুর উদাহরণ। যে মজ্জা রশ্মি কেমন? রশ্মি দেখো না এইভাবে এক পাশে আসে, তাহলে ওটাই হচ্ছে কিন্তু আমাদের এই রিব ভাজক টিস্যুর উদাহরণ। মনে থাকবে? তারপরে আসো, তারপরে আমাদের কি আছে? তারপরে বলে 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের প্লেট। 2 নাম্বার হচ্ছে
প্লেট। ক্লিয়ার? প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যুতে দেখো এখন ধরো এইটা একটা পাতা, এটা একটা এটা একটা পাতা। ক্লিয়ার? এই পাতাটার মধ্যে দেখো, এই পাতাটার মধ্যে যদি কোনো টিস্যু এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, দেখো তো এইভাবে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, পাতার মধ্যে তুমি একটু ভালো করে চিন্তা করো, পাতায় তুমি দৈর্ঘ্য পাবা, প্রস্থ পাবা, কিন্তু পাতার উচ্চতা বের করা কিন্তু খুবই কঠিন, তাই না? তার মানে এখানে উচ্চতা জিনিসটা পাবা না, এ শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি ভাইয়া, এখান থেকে মনে রাখতে পারি, এ হচ্ছে দুই তলে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দুই তলে বৃদ্ধিপ্রাপ্ত হয়। পাতা কয় তলে? দুই তলে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে তুমি একটু প্লেটের কথা চিন্তা করো, প্লেটও দেখো তুমি একটা দৈর্ঘ্য পাবা, একটা প্রস্থ পাবা, কিন্তু উচ্চতা কিন্তু খুবই খুবই ক্ষীণ। তার মানে ওই উচ্চতা আমরা পরিমাপ করি না। যদি পরিমাপ করতে চাও তাহলে তোমাদের নয়ন ভাইকে কোশ্চিন করবা, ভাইয়া ডিডিএক্স করে দেন, সমাকলন বা ব্যাপককলন যাই বলো তোমরা তাই করে দেন। ঠিক আছে? ওইটা আমার বায়োলজির কাজ না। ওকে, তাহলে দেখো প্লেট যেটা আছে, তাহলে প্লেট হচ্ছে দুই তলে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। দুই তলে যে বৃদ্ধিপ্রাপ্ত হইলো, তাহলে এইটা হচ্ছে দুই তলে, তাহলে এর কি হবে ভাইয়া? একটু আসো। এর মূলত হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি হয়। এর ক্ষেত্রে আমরা কি পাবো? ক্ষেত্রফল। এর ক্ষেত্রে কি পাবো বলো? ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল। এখন আসো 3 নম্বরে। 3 নম্বরে আসো, তাহলে 3 নম্বরে আমাদের আরেকটা আছে মাস বা মাস ভাজক টিস্যু। কথা আছে মাস ভাজক টিস্যু কোনটা ভাইয়া? মাস ভাজক টিস্যুর ক্ষেত্রে তুমি একটা টিস্যু দেখো, ধরো এইটা হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা কর্টেক্স বা কাণ্ড। এই কর্টেক্স অঞ্চল যদি দেখাই একটু তোমার ভালো করে, ধরো এর ভিতরে যদি আমাদের কোনো টিস্যু বৃদ্ধিপ্রাপ্ত হয়, এর ভিতরে কোনো টিস্যু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, ওকে ফাইন হয়েছে। টিস্যু যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এর দৈর্ঘ্যও আছে, প্রস্থও আছে, উচ্চতাও আছে, তিনটাই আছে, তিনটাই আছে, বুঝছো? তাহলে এই যে এইখানের ক্ষেত্রে আমরা উদাহরণ মনে রাখবো, দেখো এটা ক্ষেত্রফল, বইয়ের মধ্যে তোমরা আরেকটা জিনিস পাবা, আয়তন। তোমার কথা হচ্ছে ভাইয়া, প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো বললেন যে ক্ষেত্রফল দুই তলে, দুই তলে হইলে তো আয়তন হওয়া সম্ভব না, কারণ আয়তন হইতে গেলে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই লাগবে। কিন্তু ভাইয়া এটা বায়োলজি, বায়োলজিতে মনে রাখতে হবে। এখন আসো তিন তলে, এ কয় তলে ভাইয়া? তিন তলে। তিন তলে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তিন তলে বৃদ্ধিপ্রাপ্ত হলে অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি এখানেই খেলাটা, মনে রাখতে হবে যে তিন তলে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে মানে এখানে ঘনত্ব বৃদ্ধি হয়েছে। কি হয়েছে ভাইয়া? ঘনত্ব বৃদ্ধি হয়েছে। উদ্ভিদের যে শস্যগুলো দেখো, বীজগুলান দেখো, অথবা তুমি কর্টেক্স যাই বলো না কেন, সবগুলান হচ্ছে আমাদের এই তিন তলে বৃদ্ধিপ্রাপ্ত, যা হচ্ছে মাস। ক্লিয়ার? যা হচ্ছে মাস ভাজক টিস্যু। তাহলে আমরা মোটামুটি কাজের উপর ভিত্তি করে যে ভাজক টিস্যু গুলো আছে সেটাও দেখে ফেললাম। আরেকটা জিনিস আছে, সেটা তোমরা একটু বই থেকে দেখে নিও, আমার গলা আর ওপাশে চলতেছে না, আমরা কাজের জিনিসগুলোতে বেশি একটু ফোকাস করি, বুঝছো? তাহলে বলো, এখান থেকে আমরা মোটামুটি এটা ক্লিয়ার। তাহলে ভাজক টিস্যুর প্রকারভেদ নিয়ে আর কোনো সমস্যা না থাকার কথা। এখন আসো ভাজক টিস্যুর প্রকারভেদ যদি বুঝে থাকো তাহলে আমরা আর একটু আগাই। ভাজক টিস্যুর প্রকারভেদ যদি বুঝে থাকো তাহলে এখন আসো আমরা একটু ওই টিস্যু তন্ত্র ব্যাপারটাতে আগাই। একটু আমি সংক্ষেপ করে নিয়ে আসি। ধরো এটা একটা শেপ, শেপ আঁকাই নেই কোথায়, ওকে। ধরো এটা একটা শেপ, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পাইছি এটা শেপ পাইছি, ক্লিয়ার? দেখো এই যে এইটা আমরা এখন আমরা টিস্যু তন্ত্র শিখবো। দেখো টিস্যু তন্ত্রটা শিখবো আমরা, এটার শেপ পাইছি, ওকে ফাইন পাইছি, ওর মতো ওকে থাকতে দাও, ও ডিস্টার্ব করা যাবে না, হ্যাঁ? দেখো এই শেপের মধ্যে যদি একটু দেখাই, এই শেপের মধ্যে যদি একটু দেখাই আমি, তাহলে একটু জিনিস একটু বোঝো, টিস্যু তন্ত্রের ক্ষেত্রে একটু বোঝো। এই যে এই বাহিরের দিকে যে ত্বকটা পাচ্ছি, এই বাহিরের দিকে যে ত্বকটা পাচ্ছি, সেটাকেই বলা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি বলো? সেটাকেই বলা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এপিডার্মিস। কি বলা হচ্ছে ভাইয়া? এপিডার্মিস। এপিডার্মিস, এটাকে বলা হচ্ছে এপিডার্মিস বা ত্বক, বা এপিডার্মিস বা ত্বকীয় টিস্যু তন্ত্র আমরা দেখবো। তাহলে এটাকে বলা হচ্ছে এপিডার্মিস, মনে থাকবে, এটাকে বলা হচ্ছে এপিডার্মিস। ওকে ফাইন, এপিডার্মিস আমরা দেখলাম, বা এপিডার্মাল টিস্যু যেটাকে আমরা দেখবো পরবর্তীতে, এই এপিডার্মিসটাই কিন্তু অ্যাকচুয়ালি এপিডার্মাল টিস্যু তন্ত্রের অংশ। বুঝতে পারছো? তাহলে এই যে এপিডার্মিসটা বুঝলাম, এখন আসো তোমরা এর ভিতরে কিছু জিনিস পাবা। ভিতরের জিনিসগুলো যদি একটু দেখাই, ধরো এগুলো হচ্ছে আমাদের এই যে এক, দুই, তিন, চার, এটা হচ্ছে আমাদের কি বলো? জাইলেম। এভাবে যদি আঁকাই তাহলে তোমরা বুঝে নিবা, এগুলো হচ্ছে আমাদের কি বলো? জাইলেম। জাইলেম, ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের জাইলেম, জাইলেম। ওকে, তাহলে এখন আমরা জাইলেম গুলান পাইছি। জাইলেম গুলান পাওয়ার পর এর মাঝখানে আমরা একটা করে ফ্লোয়েম দিয়ে দেবো, এর মাঝখানে একটা করে আমরা ফ্লোয়েম দিয়ে দেবো, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম। এখন আসো, এই যে আমরা এপিডার্মিস যেটা দেখছি, এপিডার্মিসের পর আমাদের ভিতরে, তোমরা এখন মনে করো তো যে জাইলেম এন্ড ফ্লোয়েম তোমরা কোথায় পড়ছো ভাইয়া? জাইলেম এন্ড ফ্লোয়েম কিন্তু তোমরা পড়ছো জাইলেম এন্ড ফ্লোয়েম কিন্তু তোমরা পড়ছো পরিবহন টিস্যু গুচ্ছ, বা ভাস্কুলার টিস্যু গুচ্ছ, বা ভাস্কুলার বান্ডল, বা ট্রান্সফিউশন, বা ওটাকেই বলছো পরিবহন, তাই না? বা জটিল। তাহলে আমরা এ থেকে বলতে পারি পরিবহন, পরিবহন
পরিবহন টিস্যু গুচ্ছ, পরিবহন টিস্যু। ক্লিয়ার? তাহলে পরিবহন টিস্যুটা আমরা এখানে পাইছি। এখন আসো এখানের মধ্যে আর কি পড়বো। আর একটা জিনিস আছে, এই যে পরিবহন টিস্যু যেটা আছে এইটা বাদে তুমি এর ভিতরে যা পাবা সেটা পুরোটাই হচ্ছে কি বলো, পুরাটাই হচ্ছে আমাদের এই যে এখানে এই পরিবহন টিস্যুটা বাদ দিয়ে কোনটা পরিবহন, এই যে এখানে তুমি যা পাবা আর বাদ বাকি তুমি যা পাবা একটু দেখাই দিই যদি, দেখো একটু যদি দেখাই দেই তাহলে এই যে এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে যা পাবা সব মিলেই হচ্ছে আমাদের ভিত্তি, সব মিলে হচ্ছে আমাদের কি বলো ভিত্তি টিস্যু, সবগুলো মিলে আমাদের হচ্ছে ভিত্তি টিস্যু। ক্লিয়ার? তাহলে বলো এখন আমাদের টিস্যু তন্ত্রকে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো এপিডার্মাল বা এপিডার্মাইস, এটাকে আমরা এপিডার্মিস বলছিলাম, এটাকে আমরা বলতে পারি এপিডার্মাল টিস্যু তন্ত্র। আবার এটাকেই বলতে পারি এই যে ভিতরে যেগুলো জাইলেম ফ্লোয়েম দেখলাম, এই পরিবহন টিস্যুর কোষের মধ্যে কি আছে, জাইলেম এন্ড ফ্লোয়েম, জাইলেম এন্ড ফ্লোয়েম, ফ্লোয়েম, ফ্লোয়েম। তাহলে এই জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা বলছি পরিবহন টিস্যু, এবং এই যে এপিডার্মিস এবং ভিত্তি পরিবহন টিস্যু বাদ দিয়ে যা পাবা ভিতরে পুরাটাই হচ্ছে আমাদের ভিত্তি টিস্যু। ভিত্তি টিস্যুর আর একটা কিউট নাম আছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসটা দেখলাম, ফাইন। আমরা যদি বুঝে থাকি এটা, তাহলে এখন আসো আমরা শুধুমাত্র তাহলে এক একটা করে নিয়ে আলোচনা করব। এক একটাতে যদি আলোচনা করতে যাই তাহলে আবার একটু শেপে আসতে হবে। ওকে, তাহলে আমরা একটু শেপে আসি। ওকে, চলে আসছে আমরা শেপে। এখন আসো, তাহলে এইটা আমরা এখন আলোচনা করব। আমরা এখন আলোচনা করব কি বলো, এখন আলোচনা করব আমরা এপিডার্মাল টিস্যু তন্ত্র নিয়ে। কি নিয়ে? এপিডার্মাল, এপিডার্মাল টিস্যু তন্ত্র। ক্লিয়ার? তাহলে এখন আমাদের আলোচনার বিষয় কি বলো, এপিডার্মাল টিস্যু তন্ত্র, এপিডার্মাল টিস্যু তন্ত্র। এটা আমাদের কি বলো, এপিডার্মাল টিস্যু তন্ত্র। ওকে, এপিডার্মাল টিস্যু তন্ত্র নিয়ে আমরা আপনাদের আলোচনা করব। ওকে ফাইন, আসো এখন দেখো এপিডার্মাল টিস্যু তন্ত্র মানে কি, আমাদের ত্বক যেটা আছে ত্বকটাই, তার মানে এই যে আবরণটা আমরা দেখতেছো এটাকেই কিন্তু আমি এপিডার্মাল টিস্যু তন্ত্র বলছিলাম, তাই না? দেখো এপিডার্মাল টিস্যু তন্ত্র যেটা আছে সেটার এই যে বাহিরের দিকে যেটা প্রাচীর আছে, বাহিরের দিকে যেটা প্রাচীর আছে সেটাকেই বলা হচ্ছে এপিডার্মিস। কি বলা হচ্ছে ভাইয়া? এপিডার্মিস, এপিডা এপিডার্মিস বা ত্বক। বুঝতে পারছো? এপিডার্মিস বা ত্বক, বুঝতে পারছো? ওকে ফাইন। এপিডার্মিস যদি তুমি বুঝে থাকো তাহলে দেখো মূল কাণ্ড যে আছে এই কাণ্ডের ক্ষেত্রে বলা হচ্ছে এপিডার্মিস। কি বলা হয়? কাণ্ডের ক্ষেত্রে বলা হয় এপিডার্মিস, এবং মূলের ক্ষেত্রে বলা হয়, এটাকেই বলা হচ্ছে আমাদের এপি। এই যে দেখো কাণ্ডের মধ্যে আমরা যদি এপিডার্মিস বলি, মূলের ক্ষেত্রে কিন্তু এপিডার্মিস বলবো না, তখন আমরা বলবো এপিব্লেমা। এপিব্লেমা কি বলবো ভাইয়া? এপিব্লেমা। এখন আসলে এই যে এপিডার্মিস, এপিডার্মিস মানে এই যে এইখানের মধ্যে তুমি যে সারিটা পাবা সেটা কিন্তু আমাদের হচ্ছে এপিডার্মিস। যদি একটু আঁকায় দেই তাহলে ধরো এই যে একটা কোষ, এই যে একটা, এটা হচ্ছে আমাদের এপিডার্মিস। ঠিক আছে? দেখো এই যে এপিডার্মিস যেটা আছে, এপিডার্মিসের মধ্যে এক সারি কি থাকতে পারে ভাইয়া? এক সারি প্যারেনকাইমা কোষ থাকতে পারে। এপিডার্মিস মূলত প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। এপিডার্মিস মূলত কি দিয়ে গঠিত বলো? এপিডার্মিস মূলত প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। এখন দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা টিস্যু, এবং এই এপিডার্মিসের এই যে স্তরটা আছে আমি ফুলটাতে আঁকাইলাম না, তোমরা বুঝে নিও, হ্যাঁ? কারণ ওটাতে আঁকাইতে গেলে অনেক সময় বেশি যাবে। তাহলে এপিডার্মিসের মধ্যে আমরা এক সারি পাইলাম। এখন ভালো কথা ভাইয়া, এক সারি তো পাইলাম বুঝলাম, এটা কি সবসময় এক সারি থাকবে? এটা সবসময় না ভাইয়া, এক সারি থাকে না, মাঝে মাঝে এটা অন্যরকম হয়ে যায়। মাঝে মাঝে দুই সারিও আসতে পারে, তিন সারিও আসতে পারে। কি বললাম? দুই সারিও আসতে পারে, তিন সারিও আসতে পারে। সেটা একটু দেখি যদি, দেখো এই যে এক সারি বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই তোমরা যে এপিডার্মিস যেটা আছে এটা এক সারি পাবা, কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে সেই উদ্ভিদগুলোর মধ্যে এই এপিডার্মিসের স্তর যেটা আছে স্তরটা একটু অন্যরকম। ওকে, ওকে, দাঁড়াও একটু, আমি গলাটা খুবই অসুবিধা করতেছে তো, একটা মিনিট একটু পজ থাকুক, হ্যাঁ? ওকে, চলো দেখো এখানে এই যে এপিডার্মিস যেটা বললাম
এপিডার্মিস যেটা বললাম, তাহলে কি বললাম, এপিডার্মিসে আমাদের কি থাকে ভাইয়া, এক সারি প্যারেনকাইমা কোষ থাকে, ঠিক আছে। এক সারি প্যারেনকাইমা কোষ থাকে আমাদের বেসিক্যালি এপিডার্মিসের মধ্যে। এখন এর বাহিরেও কি বলছিলাম ভাইয়া বলো, যদি এক সারি না থেকে একাধিক সারি থাকে, কি বললাম, যদি এক সারি না থেকে একাধিক সারি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ধরো এখানের মধ্যে আরো একটা সারি পেলে তুমি, আরো একটা সারি পেলা, এটাকে তুমি কি বলবে, একাধিক সারি। এটাকে তুমি বলবে একাধিক সারি। এই একাধিক সারিও থাকতে পারে। তাহলে আমরা বললাম এখানে এপিডার্মিসের ক্ষেত্রে যদি একটু পয়েন্ট করে দেই, যে এখানে এক সারি প্যারেনকাইমা কোষ থাকে, এক সারি প্যারেনকাইমা, এক সারি প্যারেনকাইমা কোষ থাকে। তবে কিছু ক্ষেত্রে কি থাকতে পারে ভাইয়া, কিছু ক্ষেত্রে আমাদের একাধিক সারি থাকতে পারে, একাধিক একাধিক সারি থাকতে পারে, একাধিক সারি থাকতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, একাধিক সারি থাকলে কি হবে, মনে রাখতে হবে একাধিক সারির উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণটা মনে রাখতে হবে, একটা হচ্ছে বট, একটা হচ্ছে অসৎ, আর একটা হচ্ছে পাকুড়। কি বললাম, বট, অসৎ, পাকুড়, ঠিক আছে। বট, অসৎ, পাকুড় যে আছে আমাদের, এই বট, অসৎ, পাকুড় উদ্ভিদের মধ্যে আমাদের একাধিক সারি প্যারেনকাইমা পাবো, এপিডার্মিসে একাধিক সারি প্যারেনকাইমা পাবো। ওকে, দেখো আবার কিছু উদ্ভিদের ক্ষেত্রে এইটা এমন হইতে পারে যে এইটা আবার এই একাধিক সারিতে সীমাবদ্ধ নয়, এটা আবার আরো এক সারি বাড়তে পারে, মানে তিন সারি। কত সারি ভাইয়া, এখানে আবার তিন সারি থাকতে পারে। তার মানে এই যে তিন সারি যেটা আছে, তাহলে এখন আসো এখানে, তাহলে এটা আরো ইম্পর্টেন্ট। এই তিন সারি তিন সারি প্যারেনকাইমা থাকতে পারে। কয় সারি ভাইয়া, তিন সারি প্যারেনকাইমা। এইটা একটা উদ্ভিদ আছে মনে রাখবা, করবি। কি বললাম, করবি, করবি, ক্লিয়ার। তাহলে করবি গাছের মধ্যে আমাদের কি পাবো, তিন সারি প্যারেনকাইমা কোষ পাবো। তাহলে বেসিক আমি কি দিলাম, যে এক সারি প্যারেনকাইমা যেটা আছে, এটা হচ্ছে আমাদের মেইন বৈশিষ্ট্য। এক না থেকে যদি একাধিক থাকে তাহলে বট, অসৎ, পাকুড়, এবং যদি তিন সারি থাকে তাহলে সেটার উদাহরণ হচ্ছে করবি গাছ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলো, এপিডার্মিস যেটা আছে, এপিডার্মিসের প্রাথমিক একটু ধারণা দিলাম। ওকে, এখন আসো এই যে এপিডার্মিসের পর, এখন আসো এই যে এপিডার্মিসটা পড়লাম, দেখো এই এপিডার্মিসের মধ্যে আর কি কি মনে রাখতে হবে। এই যে ত্বক যেটা আছে, ত্বক থেকে বেশ কিছু জিনিস তৈরি হয়, এগুলো তোমার বই পড়লেই পাবা। তার মধ্যে দেখবে যে এখানের মধ্যে কিছু ত্বকীয় উপবৃদ্ধি আছে, কি কি আছে, রোম আছে, ট্রাইকোম আছে, তারপরে তোমাদের থলে আছে, শল্ক আছে, শল্ক যেটা প্রসাধনের হার কমায়, নৈবেত্তিক আসে। তারপরে এই জিনিসগুলো একটু জানতে হবে। যেমন রোমের কথা যদি বলি, রোমের কথা, তোমরা বিচুটি গাছ শুনছো না, বিচুটি, বিচুটি, তারপরে আলকুশি, আলকুশি। ভাইয়া এগুলো স্কিপ করতেছি কেন, স্কিপ করতেছি কারণ হচ্ছে ভাইয়া এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য, তোমরা বইটা খুললেই পাবা। এই যে বিচুটি এবং আলকুশি আছে আছে এইটার মধ্যে যে পত্রত্বক এদের আছে, এই পত্রত্বক বা এদের যে আমাদের এই এপিডার্মিস যেটা আছে, এপিডার্মিসের মধ্যে কিন্তু রোম পাওয়া যায়, যেটাকে আমরা দংশন রোম বলি। কি বলি ভাইয়া, দংশন রোম। এই কারণে বিচুটি পাতা কোথাও লাগলে এত তোমার অ্যালার্জির সৃষ্টি হয়, বুঝতে পারছো। আবার রোম আছে, ট্রাইকোম আছে, অনেক উদ্ভিদের ক্ষেত্রে তোমরা রোম পাবা। যদি রোম রোম বলি, তাহলে রোমের ক্ষেত্রে একটু জিনিস চিন্তা করো। রোমের ক্ষেত্রে যেমন তোমাদেরকে যদি বলি লাউ, কুমড়া, শশা, লাউ, কুমড়া, কুমড়া আর একটা বললাম শশা, লাউ, কুমড়া, শশা, এই তিনটা উদ্ভিদের তোমরা দেখবা এদের কাণ্ডের মধ্যে রোম পাওয়া যায়, এদের ক্ষেত্রে আমরা কাণ্ডরোম দেখতে পারবো, তাই না। তাহলে এই যে এগুলো হচ্ছে একটু বেসিক, এগুলো একটু বই থেকে দেখলেই তোমরা পারবা। আসলে এখানে আরেকটা জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা একটু দেখি। সেটা কি ভাইয়া, সেইটা হচ্ছে যে এই যে আমাদের ত্বক যেটা বললাম, বলো এই ত্বক যেটা বললাম, এই ত্বকের মধ্যে যেটা জিনিস না জানলেই নয়, সেটা হচ্ছে ভাইয়া যে এই ত্বকের মধ্যে কিন্তু আমাদের আরেকটা জিনিস থাকে খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। কি বললাম, পত্ররন্ধ্র। তাহলে আমি একটু যদি ক্লিয়ার করে দিই, তাহলে এখানের মধ্যে একটু ক্লিয়ার করে দিলাম। বলো, এখন আমাদের পড়াশোনা হচ্ছে পত্ররন্ধ্র নিয়ে, পত্ররন্ধ্র, ঠিক আছে, পত্ররন্ধ্র। তাহলে বলো এই পত্ররন্ধ্র নিয়ে কি জানবো। দেখো পত্ররন্ধ্র ব্যাপারটা একটু যদি বলি, পত্ররন্ধ্র এখানে কিন্তু জানতে হবে বেসিক কি কি আছে, এখান থেকে এমসিকিউ আসে, অথবা খ মার্কে অথবা গ মার্কেও আসতে পারে। পত্ররন্ধ্রের চিত্র সহ গঠন এবং পত্ররন্ধ্রে কি কি আছে সেটা একটু বলতে হইতে পারে। হ্যাঁ, তাহলে পত্ররন্ধ্র যেটা আছে, পত্ররন্ধ্রটা যদি বুঝি তাহলে একটু দেখো ভালো করে, তোমরা বুঝবা, আই হোপ তোমরা সবাই বুঝবা। দেখো পত্ররন্ধ্রের আমি গঠনটা আঁকাইনি, তাহলে তোমরা এমনি এটা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে দুইটা কোষ আঁকা নিলাম, এই দুটো কোষ আঁকা নিলাম, দেখো তো কোষগুলো অর্ধচন্দ্রাকৃতির লাগতেছে না। এই কোষগুলোকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতির কোষ। কি বলা হচ্ছে ভাইয়া, অর্ধচন্দ্রাকৃতির কোষ। কি বলা হয় বলো, অর্ধচন্দ্রাকৃতির কোষ। এই কোষগুলোকে বলা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কোষ, ঠিক আছে। অর্ধচন্দ্রাকৃতির কোষ কেমন, অর্ধ চন্দ্রাকৃতির, চন্দ্রাকৃতি। তাহলে অর্ধচন্দ্রাকৃতির আমরা কোষ পাইলাম এখানে দুইটা, এ পাশে একটা এ পাশে একটা, ঠিক আছে। যার এত সুন্দর নাম আছে, যার সুন্দর নামটা হচ্ছে ভাইয়া রক্ষী কোষ। কি বলা যায় একে,
একে বলা যায় রক্ষী কোষ। তাহলে বলো পত্ররন্ধ্রের মধ্যে কয়টা রক্ষী কোষ পাবা? পত্ররন্ধ্রের মধ্যে পাবা দুইটা রক্ষী কোষ। কয়টা রক্ষী কোষ পাবা ভাইয়া? দুইটা রক্ষী কোষ পাবা। ফাইন, দুইটা রক্ষী কোষ পাইলাম। এখন এই রক্ষী কোষ বাদ দিয়ে আর কি আছে? দেখো এই যে দুইটা রক্ষী কোষের মাঝখানে তুমি দুইটা ছিদ্র পাইছো না, এখানে একটা এখানে একটা, এটাই মূলত হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে একটু মার্ক করে দেই। দেখো একটু যদি মার্ক করে দেই, মার্ক করে দিলে এটাই হচ্ছে সেই আমাদের কি বলো পত্ররন্ধ্র। এটা হচ্ছে আমাদের বলো পত্ররন্ধ্র। ওকে, এটার নামই হচ্ছে কি বলো পত্ররন্ধ্র। ঠিক আছে, এটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। ওকে ফাইন। এখানে একটু পানি পড়ছে আমার, এই ঘামের পানি, হ্যাঁ একটু ক্লিন করে নিই। Okay, তাহলে বলো এটার নামে হচ্ছে কি বলো পত্ররন্ধ্র। ওকে ফাইন। পত্ররন্ধ্র যদি ক্লিয়ার হয়ে গেছে তাহলে এখন আসো, তো তার পরবর্তীতে আমরা কি রাখবো? দেখো পত্ররন্ধ্র বুঝছি, এর বাহিরে আর আমরা কোষ পাইলাম কি? রক্ষী কোষ। রক্ষী কোষ কেমন ভাইয়া? অর্ধচন্দ্রাকৃতির। কেমন? অর্ধচন্দ্রাকৃতির মানে অর্ধেক চাঁদের মতো। এখন এর বাহিরেও এখানের মধ্যে কিছু কোষ পাবা, যেটা এরকম দেখতে, হ্যাঁ এটাকে বলা হচ্ছে বলো, এটাকে বলা হচ্ছে সহকারী কোষ। এটাকে কি বলা হয়? সহকারী কোষ। এখন আসো, এটাকেই বলা হচ্ছে কি ভাইয়া? এটাকেই বলা হচ্ছে আমাদের সহকারী কোষ। এই যদি দিয়ে দেই তাহলে এটার নামই হচ্ছে সহকারী কোষ। কি বললাম? বলো আমার সাথে, সহকারী কোষ। সহকারী, সহকারী কোষ মনে থাকবে। তাহলে আমরা পত্ররন্ধ্রের মধ্যে কয়টা জিনিস পাইলাম? যে এখানের মধ্যে আমাদের একটা কোষ থাকবে ভিতরে, যেটা হচ্ছে আমাদের রক্ষা, পত্ররন্ধ্রের রক্ষা করতেছে, যেটা আমরা পরবর্তীতে গিয়ে পড়বো উদ্ভিদ সাহিত্যে। মূলত এই পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কিন্তু এই রক্ষী কোষ। ঠিক আছে, এবং সেটা পটাশিয়ামের জন্য আমরা পরবর্তীতে দেখবো ওগুলা। হ্যাঁ দেখো এই যে অর্ধচন্দ্রাকৃতির কোষ পাচ্ছি আমরা, রক্ষী কোষ। তারপরে আমরা চারদিকে আমরা কি পেলাম? সহকারী কোষ পেলাম। এবং আমাদের এইটা হচ্ছে সেই পত্ররন্ধ্র। এখন কথায় আসো ভাইয়া, পত্ররন্ধ্রের আর কি কি স্পেশাল ফিচার আছে, সেই ফিচার গুলো একটু দেখি। হ্যাঁ ফিচার বললাম, দেখো এখানে সুন্দর খুব বড় মানের একটা নিউক্লিয়াস পাবা। কি পাবা? খুব বড় সড়ো রকমের একটা নিউক্লিয়াস পাবা। ওকে, এখানে খুব বড় সড়ো রকমের একটা করে নিউক্লিয়াস পাবা। ধরো এখানে একটা দিই নিউক্লিয়াস, তাহলে এখানে পাইলে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে রক্ষী কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে বলো, রক্ষী কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা রক্ষী কোষে একটা বড় নিউক্লিয়াস পাবো। কি পাবো ভাইয়া? একটা বড় নিউক্লিয়াস পাবো। রক্ষী কোষে একটা বড় নিউক্লিয়াস পাবো, নিউক্লিয়াস পাবো একটা। ভালো করে মনে রাখবা, রক্ষী কোষে একটা নিউক্লিয়াস পাবো। সেটা কেমন ভাইয়া? সেটা হচ্ছে বড়, সেটা হচ্ছে একটা বড় নিউক্লিয়াস পাবো। এছাড়া আমরা এখানে কি পাবো? এছাড়া আমরা এখানে পাবো ভাইয়া ঘন সাইটোপ্লাজম। ঘন সাইটোপ্লাজম, দেখো এখানে পাবো আমরা ঘন সাইটোপ্লাজম। ওকে, এখানে আমরা পাবো ঘন সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম। ফাইন, এখানে আমরা পাবো ঘন সাইটোপ্লাজম। তাহলে রক্ষী কোষের আরেকটা ফিচার কি বলো? যে এখানে একটা বড় নিউক্লিয়াস থাকবে এবং এখানে আমরা পাবো ঘন সাইটোপ্লাজম। আমরা কি পাবো? ঘন সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম। ওকে ফাইন। তাহলে এখানে আমরা পেলাম বলো ঘন সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম। যদি আমি একটু মার্ক করে দেই তাহলে এইটা হচ্ছে সেই ভাইয়া বলো ঘন সাইটোপ্লাজম। ওকে, তাহলে এটা হচ্ছে কি বলো? ঘন সাইটোপ্লাজম। তাহলে হচ্ছে সাইটোপ্লাজম, সেটা কেমন ভাইয়া? ঘন সাইটোপ্লাজম। তাহলে বলো, তাহলে আমরা রক্ষী কোষের ভিতরে পাচ্ছি একটা করে বড় নিউক্লিয়াস এবং আমরা কি পাচ্ছি? যে ঘন সাইটোপ্লাজম পাচ্ছি। এবার দিয়ে আর কি পাবো? দেখো এবার দিয়ে আর একটা জিনিস পাবো, সেটা হচ্ছে এখানের মধ্যে পাবো আমরা বহু ক্লোরোপ্লাস্ট। ধরো এই যে নীল কালার দিয়ে আঁকাছি, এটা হচ্ছে আমাদের সেই ক্লোরোপ্লাস্ট। এই রক্ষী কোষের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট পাবো, প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি ভাই? আমাদের প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট কি? আমাদের প্লাস্টিড। আচ্ছা প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টের কাজ কি তোমরা সবাই জানো? প্লাস্টিডের কাজ হচ্ছে আমাদের কি বলো? আমাদের কি বলো? যে খাদ্য তৈরি করা। তার মানে এই রক্ষী কোষ হচ্ছে এমন একটা কোষ যেটা কিন্তু খাদ্য তৈরি করতে পারে। মনে থাকবে, তাহলে এই রক্ষী কোষ হচ্ছে আমাদের এমন একটা কোষ যেটা হচ্ছে খাদ্য তৈরি করতে পারে। ওকে ফাইন, তাহলে আমরা একটু মার্ক করে নেই, একটু মার্ক করে নেই। দেখো এইটা হচ্ছে আমাদের সেই, ওকে একটু উপরের দিকে নেই, এটা হচ্ছে আমাদের সেই কি বলো? এটা হচ্ছে আমাদের সেই রক্ষী কোষ। এটা হচ্ছে আমাদের সেই, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার? তাহলে ক্লোরোপ্লাস্ট পেলাম। দেখো একটা রক্ষী কোষের একটা চিত্র কিন্তু আমরা এঁকে ফেলছি। তাহলে যদি একটু তোমাদের ব্যাখ্যা করে দেই, দেখো রক্ষী কোষের ভিতরে, রক্ষী কোষে যেটা আছে, সরি রক্ষী, আমরা পত্ররন্ধ্র চিত্র পেয়ে গেছি। পত্ররন্ধ্রের মধ্যে দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ থাকে এবং এই রক্ষী কোষের ভিতরে প্রত্যেকটা কোষে একটা করে বড় নিউক্লিয়াস থাকবে, ঘন সাইটোপ্লাজম থাকবে এবং এর ভিতরে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকবে। বুঝতে পারছো? এবং তা বাদ দিয়ে আমাদের এই রক্ষী কোষটাকে ঘিরে, আমাদের রক্ষী কোষটাকে ঘিরে এই সহকারী কোষ থাকবে। কি বললাম ভাইয়া? সহকারী কোষ থাকবে। এই সহকারী কোষগুলো তো তোমাদের একটা নিউক্লিয়াস থাকতে পারে, নিউক্লিয়াস থাকতে পারে। ধরো নিউক্লিয়াস দিয়ে দিলাম, একটা করে নিউক্লিয়াস দিয়ে দিলাম। এই সহকারী কোষ কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। ঠিক আছে, সহকারী বা সাবসিডিয়ারি কোষ যেটাকে তোমরা বলো, সাবসিডিয়ারি সেল। তাহলে এই হচ্ছে আমাদের একটা পত্ররন্ধ্র বা রক্ষী কোষের গঠন। বুঝছো?
তাহলে দেখো এই সহকারী কোষের উপর ভিত্তি করে কিন্তু রক্ষী কোষকে বিশেষ কয়েকটা ভাবে ভাগ করা যায়। যেমন যদি এই সহকারী কোষের দৈর্ঘ্য বরাবর বা এই প্রস্থ বরাবর, ধরো এই পাশে একটা কোষ আছে, এই পাশে একটা সহকারী কোষ এবং এই পাশে একটা সহকারী কোষ আছে, তখন তাকে আমরা বলি ডায়াসাইটিক। আবার যদি এই পাশে থাকে, এটাকে আমরা বলি প্যারাসাইটিক। তারপরে হচ্ছে অ্যানিসোসাইটিক, অ্যানোমোসাইটিক, এগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা, বুঝছো? তাহলে রক্ষী কোষ নিয়ে আর কোনো কথা আছে কিনা বলো? যদি রক্ষী কোষ নিয়ে আর কোনো কথা না থাকে, তাহলে আমরা এখান থেকে একটু আগাবো। ওকে, ঠিক আছে।